আচ্ছা, আগের দিন আমি তোমাদের পড়ানো শেষ করেছিলাম 19 নম্বর অঙ্ক পর্যন্ত যতদূর সম্ভব। তো আজকে 20 নম্বর থেকে শুরু করছি। দেখো, এই অঙ্কগুলো একেবারেই ইজি। এগুলো দেখতে অনেকটা বড়সড় অঙ্কগুলো। এর মধ্যে 22 নম্বরটা বাদ দিয়ে বাকি অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে কমই আসে, কিন্তু যেহেতু বইতে আছে তাই বলে দিচ্ছি। আমি এই অঙ্কগুলো কিন্তু একটাও করব না, আমি বলে দেব, করবে তোমরা। হচ্ছে বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে 800, 725 আর 500, সরি, আমি 20 নম্বরটা বলে দিয়েছিলাম আগের দিন। হ্যাঁ, 21 নম্বর থেকে শুরু করছি। বলছে আমাদের 3তলা ফ্ল্যাটের 3টি পরিবারের দৈনিক চাহিদা কত? 1200, 1050 আর 950 লিটার। এই হচ্ছে দৈনিক চাহিদা। ঠিক আছে, মোট চাহিদা তাহলে এটার যোগফল। এই চাহিদা মেটানোর পরও 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানো হবে। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে? 950, 2000 আর 1200, তার মানে 3200, তাই তো? এত লিটার। তাহলে এর 25% মানে কত? এর 25% করলাম, এই দুটো গুণ করলে যা হচ্ছে, তাহলে মোট কতটা জল লাগবে না 3200। কতটা জল ধরবে ট্যাঙ্কে? 3200। আর এইখানে যেটা হবে এইটা করলে মোট এইটা হচ্ছে জলের পরিমাণ। এবারে কি বলছে? ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 1 মিটার দীর্ঘ 1 মিটার চওড়া জায়গা পাওয়া গেছে। এবার তাহলে কতটা গভীর করা হবে? প্রথম কথা হচ্ছে, যেহেতু লিটার আছে আমাদের তাহলে ডেসিমিটার করতে হবে, কারণ বলেছিলাম ঘন ডেসিমিটার সমান লিটার। কিন্তু দেখো এখানে দৈর্ঘ্য আর প্রস্থটা প্রত্যেকটাই কিন্তু মিটারে আছে। তাহলে 2.5 মিটার মানে হচ্ছে 25 ডেসিমিটার, 1.6 মিটার মানে হচ্ছে 16 ডেসিমিটার। আর তাহলে উচ্চতাটাকে আমরা বা গভীরতাটাকে আমরা এইচ ধরলাম। তাহলে এই তিনটের গুণফল সমান হচ্ছে এইটা 3200 প্লাস 25% করলে যেটা হয় তার যোগফল। এখান থেকে আমরা এইচ এর মান পাচ্ছি। জায়গাটা যদি প্রস্থের দিকে আরও 4 ডেসিমিটার বেশি হতো, তাহলে আগে প্রস্থ ছিল 16, এবার প্রস্থ হলো তাহলে 20 ডেসিমিটার, দৈর্ঘ্য হচ্ছে 25। তাহলে সেক্ষেত্রে ট্যাঙ্কটা কত গভীর হতো? ধরো এটাকে আমরা H1 ধরলাম, তাহলে এই গভীরতাটা আবার বার করতে পারবো। ঠিক আছে, আয়তনের সঙ্গে তুলনা করে। এবার 22 নম্বরটা কি বলছে? 5 সেমি পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন এত, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন এত কিগ্রা। বাক্সটির ভেতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 12 ডেসিমি এবং 8.5 ডেসিমি এবং 1 ঘন ডেসিমিটার। চালের ওজন 1.5 কিগ্রা। বাক্সটির ভিতরের উচ্চতা কত? হিসেব করে লিখি। কি বলছে? আচ্ছা, কি বলেছে প্রথমে দেখো, 5 সেন্টিমিটার পুরু, তাই তো? তাহলে যখনই 5 সেন্টিমিটার পুরু হচ্ছে, তার মানে কাঠের বাক্সর, যখন আমরা দেখো কাঠের বাক্সটা পুরু মানে ব্যাপারটা এরকম তো। মানে আঁকাটা হয়তো দুটো পাশ সমান হলো না, তাহলে এইটা আর এইগুলো হচ্ছে 5 সেন্টিমিটার পুরু। তাহলে এর ওপর যখন আমি বাক্সটা বসাবো, তার মানে আমরা আয়তন যখন পাবো এই ভেতরের জায়গাটা পাবো, তাই তো? কিন্তু যখন রং করব তখন বাইরের জায়গাটা রং করব। তাহলে বাইরেটা যদি রং করতে হয়, তাহলে এই ভেতরের যেটা দৈর্ঘ্য বা প্রস্থ হবে, বাইরের দৈর্ঘ্য প্রস্থটা আলাদা হবে। তাহলে কি বলছে? বাক্সের ওজন এত কিগ্রা, চাল ভর্তি বাক্সটির ওজন এত। তাহলে চালের ওজন আমরা বার করতে পারছি -11, 15.5 কিগ্রা। এখান থেকে আমরা চালের ওজনটা বার করতে পারছি। ঠিক আছে, বাক্সটির ভিতরের দিকে দৈর্ঘ্য হচ্ছে 12 ডেসিমিটার, প্রস্থ হচ্ছে 8.5 ডেসিমিটার। ঠিক আছে, 1 ঘন ডেসিমিটার চালের ওজন এত কিগ্রা। তাহলে দেখো কতটা চাল আছে আমরা এখান থেকে, কত কেজি চাল আছে আমরা এখান থেকে পাচ্ছি। 1 ঘন ডেসিমিটার চালের ওজন হচ্ছে 1.5 কিগ্রা। তাহলে এই যে আমরা আয়তনটা পাচ্ছি, এই যে আমরা ওজনটা পাচ্ছি, সেটা কত কেজি চালের কতটা চালের তার আয়তন কত আমরা বার করতে পারবো। কারণ কি, 1.5 কেজি ওজন কতটা? 1 ঘন ডেসিমিটারের। তাহলে 1 কেজির ওজন হচ্ছে 1/1.5। তাহলে এত কেজির ওজন কত? এটা কত হচ্ছে? 0, 5 কত হলে 10, 5 হলে হাতে 1, 1 রেখে 2, 2 কত হলে 8, 6, 7, মানে 765। তাহলে 765/1.5 এটা হচ্ছে আমাদের চালের আয়তন।
তাহলে এই যে চালের আয়তনটা আমরা পাচ্ছি, এই চালের আয়তনটা কি হচ্ছে, এই যে চালের আয়তনটা আমরা পাচ্ছি, এই চালের যে আয়তনটা আমরা পাচ্ছি, কত পাচ্ছি, 15 দিয়ে কাটলে 5 15 75, 5 অক্ষে 5, তাই তো? তাহলে এটা সমান হচ্ছে 510। তাহলে এই যে 510 ঘন ডেসিমিটার পেলাম, এটা কিসের আয়তন, না চালের আয়তন। তাহলে চালের এই যতটা জায়গা জুড়ে চাল রয়েছে তার দৈর্ঘ্য 12, প্রস্থ এইটা। তাহলে এখান থেকে যদি আমরা গভীরতা বা উচ্চতাটা ধরে নিই এইচ, তাহলে সেখান থেকে আমরা এই 510 বসালে আমরা এখান থেকে তুলনা করলে এইচের মানটা পেয়ে যাচ্ছি। এবারে কি বলছে, ভেতরের উচ্চতাটা তাহলে পেয়ে গেলাম। এবার বলছে প্রতি বর্গ ডেসিমিটার এতটা হিসাবে বাক্সটির চারপাশ রং করতে হবে। এইবার খেয়াল করো, এই যে চারপাশটা যখন আমরা রং করব তখন কিন্তু এর থেকে একটু পাল্টাচ্ছে, তাই তো? তার কারণ কি দেখো, যেহেতু 5 ডেসিমিটার চওড়া, কাঠটা এতটা চওড়া, তাহলে এই কাঠটাকে যখন আমরা এর উপর বসাচ্ছি তাহলে ওপর নিচে দুপাশ থেকেই উচ্চতাটা বাড়ছে, অন্তত বাইরের পোর্শনটা যখন আমরা ক্ষেত্রফলটা ভাবছি। বাক্সটার বাইরেটা আর বাক্সটার ভেতরের জায়গাটা দুটো নিশ্চয়ই সমান হচ্ছে না। তাহলে বাক্সটার বাইরেটার দৈর্ঘ্য প্রস্থ কত, এখান থেকে দৈর্ঘ্য কত, 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার মানে হচ্ছে 5 সেমি, মানে কত ডেসিমিটার, 0.5 ডেসিমিটার। তাহলে এখান থেকেও 0.5, এখান থেকেও 0.5, তার মানে হলো মোটের ওপর হলো 1, তাহলে দৈর্ঘ্য 1 বাড়লো, প্রস্থও তাহলে 1 বাড়লো, তাহলে এখান থেকে যে উচ্চতাটা পাবো উচ্চতাটাও 1 বাড়লো। তাহলে সেইটা হলে তার দৈর্ঘ্য আর প্রস্থ উচ্চতা তিনটে আলাদা আলাদা করে পেয়ে গেলাম। তাই যদি পাই তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে পারছি, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ ইন্টু উচ্চতা, উচ্চতা ইন্টু দৈর্ঘ্য করলে সমগ্রতলের ক্ষেত্রফল পেলাম। তাহলে সেটা 1.5 যদি ওর খরচ হয় তাহলে রং করতে কত খরচ পড়বে পেয়ে গেলাম। বোঝা গেল? এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, এবার একই রকমভাবে দেখো 20 নম্বরটা, সেই একই অঙ্ক। এত মিটার চওড়া একটা আয়তঘনাকার পুকুরে এত মিটার গভীর জল আছে, ঘন্টায় এত কিলোলিটার জলসেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটির সমস্ত জল সেচ করা যাবে। আচ্ছা, এত কিলোলিটার জল সেচ করতে পারে, ঠিক আছে। তার মানে আমাদের প্রথমে কি করতে হবে, আচ্ছা 160 কিলোলিটার মানে কত লিটার, এটাকে 1000 দিয়ে গুণ করে নেব। আর এগুলোকে কি করব, প্রত্যেকটাকে ডেসিমিটার করে নেব, নাহলে লিটার পাবো না। তাহলে 20 ইন্টু 200 ইন্টু 185 ইন্টু 32 ইকুয়াল টু 1600 ইন্টু 1000 লিটার। তাহলে এটাকে ভাগ করলে কতক্ষণ ধরে পাম্পটা জলসেচ করবে এটা করতে পারি। এই জল যদি এত মিটার দীর্ঘ এত মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয় তবে জলের গভীরতা কত। অর্থাৎ ধরো একটা জমিতে যদি জলটা ফেলা হয়, তুমি যদি অল্প জল ফেলো জমিটা কি হবে, জমিটার এই প্রথমে জমিটাতে থাকবে, তারপর কি হবে, জলতল আস্তে আস্তে উঁচু হবে। এই যে কতটা জলতল উঁচু হবে সেটা জানতে চেয়েছে, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা করতে হবে, ঠিক আছে। এবার দেখো 24 নম্বর অঙ্ক। 24-এর এবার শর্ট কোশ্চেনগুলো দেখো। বলছে একটি সমকোণী চৌপল অর্থাৎ হচ্ছে আয়তঘনক, বাক্সের ভেতরের আয়তন এত ঘনসীমা, ভেতরের ভূমিতল যদি এত হয় ভেতরের উচ্চতা কত। তাহলে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা সমান আয়তন। তাহলে এখান থেকে এইচ, তার মানে 88 ইন্টু এইচ ইকুয়াল টু 440। তাহলে এখান থেকে এইচ এর মান বার করতে পারছি। পরেরটা কি বলেছে, পরেরটা বলছে দেখো একটি আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য এত মিটার, এত মিটার গভীরতা এত, ওই গর্তের মধ্যে এত প্রস্থ পুরো তক্তা রাখা যাবে। আচ্ছা, তার মানে কি এর আয়তন আর তক্তার আয়তন সমান কখন হবে, এর একটা তক্তার আয়তন হচ্ছে দেখো এটা কত বলছে 40 মিটার 12 16, তার মানে 40 ইন্টু 12 ইন্টু 16 দিয়ে ওই গর্ত, এই যে আয়তনটা পাচ্ছি তাকে যদি এক একটা তক্তার আয়তন দিয়ে ভাগ করি তাহলে তক্তার সংখ্যা পেয়ে যাব, কতগুলো রাখা যাবে। ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল এত বর্গমিটার হলে ঘনকটির আয়তন কত। ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল দেখো 4 স্কোয়ার, তাই তো, এক একটা স্কোয়ার হলে পার্শ্বতলের সংখ্যা 4 স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার ইকুয়াল টু 256। এখান থেকে এর মান বার করতে পারবো, এর মান বার করতে পারলে এ কিউব বার করতে পারবো। এবার দেখো 4 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক।
বলছি দুটি ঘনকের আয়তনের অনুপাত। আচ্ছা, দুটো ঘনকের আয়তনের অনুপাত, একটাকে ধরলাম V1 আর একটাকে ধরলাম V2। তাহলে V1/V2 ইকুয়াল টু 1/27। ঠিক আছে, ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। আচ্ছা, এবার যদি আমরা V1 ইকুয়াল টু A কিউব ধরি, V2 ইকুয়াল টু যদি B কিউব ধরি, একটার বাহুর দৈর্ঘ্য A ধরলাম আর একটার বাহুর দৈর্ঘ্য V ধরলাম, তার মানে A কিউব বাই B কিউব ইকুয়াল টু 1/27। তাহলে এখান থেকে পাচ্ছি A বাই B তার হোল কিউব ইকুয়াল টু 1/3। ঠিক আছে, তার মানে A বাই B সমান কি পাচ্ছি, 1/3 হলো। তাই যদি হয় তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে প্রথম ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল A1 সমান 6A স্কোয়ার আর A2 সমান 6B স্কোয়ার। তাহলে A1 বাই A2 সমান 6A স্কোয়ার বাই 6B স্কোয়ার ইকুয়াল টু A বাই B তার হোল স্কোয়ার সমান 1/3 তার হোল স্কোয়ার সমান 1/9। তার মানে A1 ইজ টু A2 সমান 1:9। ঠিক আছে, এইভাবে আমাদের করতে হবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এর পরেরটা দেখো, পরেরটা কি বলছে, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলে যদি আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য A ধরি, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল S ইকুয়াল টু 6A স্কোয়ার। তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, কর্ণের দৈর্ঘ্য D ইকুয়াল টু √3A। তাহলে S এবং D এর মধ্যে কোন সম্পর্কটা হবে? তাহলে দেখো, এখান থেকে আমরা যদি ডি স্কোয়ার করি তাহলে কি পাচ্ছি, ডি স্কোয়ার করলে পাচ্ছি 3A স্কোয়ার। তার মানে এস, তাহলে ডি স্কোয়ারের সঙ্গে যদি 2D স্কোয়ার করি তার মানে 6A স্কোয়ার পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এস ইকুয়াল টু 2D স্কোয়ার। তার মানে ডি স্কোয়ার ইকুয়াল টু S/2। আমরা S ইকুয়াল টু 2D স্কোয়ার করার পর দেখছি কোন রিলেশনটার সঙ্গে মিলছে, দেখলাম এই রিলেশনটার সঙ্গে মিলছে, তাই আমি ডি স্কোয়ার ইকুয়াল টু S/2 করলাম। আচ্ছা, পরেরটা কি বলছে, যে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 4 গুণ হবে, তাই কি হয়? আচ্ছা, ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, আগে ছিল A এখন হলো 2A। তাহলে আগে আয়তন ছিল A কিউব, তাহলে এখন আয়তন কত হবে, 2A তার হোল কিউব, তার মানে 8A কিউব। ঠিক আছে, মানে আগের 8 গুণ হবে, তাহলে এটা মিথ্যা। তারপর কি বলছে, বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত হয়েছে 5 সেমি উচ্চতার হলে জলের আয়তন এত ঘনমিটার। আচ্ছা দেখো, এখানে একটু ক্যালকুলেশন করতে হবে 2 নম্বরটা। আচ্ছা, 1 হেক্টর সমান হচ্ছে 100 আর। ঠিক আছে, তাহলে 1 হেক্টর সমান হচ্ছে 100 আর। আর কি বলছে, তাহলে 1 আর সমান হচ্ছে 100 বর্গমিটার। তার মানে 1 হেক্টর সমান কি হলো, 1 হেক্টর সমান হলো 100 ইন্টু 100 এত বর্গমিটার, তাই তো? তাহলে 2 হেক্টর মানে কত, তাহলে 2 হেক্টর মানে হচ্ছে 20,000 বর্গমিটার। ঠিক আছে, এবার উচ্চতা যদি 5 সেমি হয় তাহলে 5 সেমি মানে কি হলো বাবা, 5 সেমি মানে আমাদের তো মিটার নিতে হবে, দেখো সবকটা মিটারে আছে, তার মানে হচ্ছে 0.100 দিয়ে ভাগ করলে কত হয়, এত মিটার। তাহলে জলের আয়তন 1000 ঘনমিটার হবে। তার মানে দেখো, এটা তো আলটিমেট ক্ষেত্রফল, এই যে যেটা আমরা পেলাম 2 হেক্টর, এটা তো জমিটার ক্ষেত্রফল। এবার উচ্চতা এত, তাহলে আমাদের আয়তনের সূত্র আয়তঘনকের কি হয়, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাই তো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থটাকে যদি আমরা ক্ষেত্রফল বলতে পারি তাহলে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে এখানে কি হচ্ছে, 20,000 ইন্টু 0.05 এত ঘন মিটার। তার মানে হচ্ছে 5 দুগুণী 10। আর এখানে কটা শূন্য আছে, 1 2 3 4, এরপরে 4টে শূন্য বসিয়ে দাও, 1 2 3 4, কত কাটা যাবে,
দুটো দুটো কাটলে তাহলে দেখো 1000 ঘনমিটারই হলো, তাহলে এটা সত্যি। আচ্ছা, এবার সি নম্বরটা কি দিয়েছে দেখো, বলছে একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কটা হবে? সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কটা রাখতে পারি আমরা? ধরো এইখানটা যদি আমি দেখাই, এই ধরো একটা ছবি, ঠিকঠাক হলো না আঁকাটা, তাহলে এখান থেকে একটা এই পাশে রাখতে পারি, আবার নিচ থেকে একটা উপরে রাখতে পারি, পারি তো? ঠিক একইভাবে এখান থেকে একটা এই পাশে রাখতে পারি, আবার নিচ থেকে, মানে 4টে হচ্ছে, ঠিক আছে। এবারে দেখো, তারপর হচ্ছে একটি ঘনকের তলের দৈর্ঘ্য সমান ড্যাশ, একটি তলের কর্ণের দৈর্ঘ্য সমান ড্যাশ ইন্টু একটি ধারের দৈর্ঘ্য, কি হবে? √3 ইন্টু এ। একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে ঘনবস্তুটির বিশেষ নাম কি হয়? ঘনক। একটা সমকোণী চৌপল আয়তঘনকের যখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়ে যায় তাকে আমরা কি বলি? তাকে আমরা ঘনক বলি। এবার দেখো পরেরটা দিয়েছে, এই অঙ্কটা কিন্তু 1 নম্বর অঙ্কটা আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি, তাই এটা তোমরা নিজেরা করবে। 2 নম্বরটা কি বলছে, দুটি আয়তঘনের মাত্রাগুলি যথাক্রমে 4 এত এত যদি আয়তনের দুটি ঘনফল সমান হয়, তার মানে কি বলছে? আমি হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা করবে। ঘনফল সমান মানে আয়তন সমান, তার মানে 4 ইন্টু 6 ইন্টু 4 ইকুয়াল টু 8 ইন্টু 2h মাইনাস 1 ইন্টু 2 যদি হয়, তাহলে এদের ঘনফল সমান এইটা, তাহলে এখান থেকে h এর মান বার করতে পারবো। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলছে, ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেল। তাহলে ঘনকের একটা ধার ধরলাম এ একক, এখানে কিন্তু মিটার বা সেন্টিমিটার লিখবে না, কারণ আমাদের কোনো একক উল্লেখ করা হয়নি। এবার 50% বৃদ্ধি পেল মানে এ প্লাস এ ইন্টু 50/100, তাই তো? বৃদ্ধি পেলে যোগ হয়, তাহলে এটা কত হলো? এ প্লাস a/2 এত একক, তার মানে 2a, তার মানে 3a/2 একক হলো। এবার ঘনকের ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আচ্ছা, তাহলে এই যখন ছিল তখন ওর সমগ্র তলের ক্ষেত্রফল ছিল 6a², তাই তো? এইবার যখন নতুন বাহুর দৈর্ঘ্য এটা হলো তখন ওর ক্ষেত্রফল কত হলো? 3a/2 তার হোল স্কোয়ার, তার মানে 6 ইন্টু 9a²/4, তার মানে কাটলে 2 দিয়ে কাটলে 2, 3, তার মানে 3 9 27 a²/2। তাহলে বৃদ্ধি পেল কতটা? বৃদ্ধি পেল কতটা? আগে ছিল 6, আচ্ছা, তার মানে 7 বৃদ্ধি হলে কতটা পেলে করতে গেলে আমাদের বিয়োগ করতে হবে, তার মানে 27a² মাইনাস 12a², তার মানে হচ্ছে 15a²/2, তার মানে 6 কত? তো এই যে বৃদ্ধিটা পেল, এটা কতর মধ্যে বৃদ্ধি পেল? এটা 6a² বৃদ্ধি পেল। তাহলে 6a² যখন ক্ষেত্রফলের বৃদ্ধি পেয়েছে 15a²/2, একে বৃদ্ধি পেল 15a²/2 ইন্টু 6a², 100 বৃদ্ধি পেল। শতকরা বার করতে বলেছে, a² ইন্টু 100/2 ইন্টু 6a², তাহলে a² কাটলো, 2 দিয়ে 50, 5 দিয়ে 3 দিয়ে হচ্ছে 2, 3 দিয়ে 5, 2 দিয়ে 25, তাই তো? তার মানে 75। বোঝা গেল? 3 দিয়ে কাটলাম 5, 3 দিয়ে কাটলাম 2, 4 দিয়ে কাটলাম 25, 3 5 25 125, সরি, তার মানে 125% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, তাহলে এই পরেরটা তোমরা পাবে, একটা 3টে নিরেট ঘনক, তাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য এত এত এত, ঘনক 3টি গলিয়ে, আচ্ছা গলানো মানে হচ্ছে আয়তন, তাই তো? 3টেকে গলিয়ে একটা নতুন ঘনক তৈরি করা হলো, তাহলে নতুন ঘনকের আয়তন ধরলাম আমরা কত? ধরলাম r, নতুন ঘনকের ব্যাসার্ধ ধরলাম r, তার আয়তন তাহলে r³। তাহলে এই যে নতুনটার আয়তন পুরনোগুলোর আয়তনের যোগফলের সমান, তাই তো? এদের গলিয়ে নতুনটা তৈরি করা হয়েছে, তাহলে পুরনোগুলোর আয়তনের যোগফল সমান নতুনটার আয়তন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 3³ প্লাস 4³ প্লাস 5³। তাহলে এই কিউব করে সেখান থেকে আর এর মানটা বার করতে পারি, এটা তোমরা পারবে, এটা কিন্তু আসে পরীক্ষায়।
দেয়াল সংলগ্ন একটি ঘরের দুটি সংলগ্ন দেয়ালের দৈর্ঘ্য ও প্রস্থ দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার ও 8 মিটার। ঘরটির উচ্চতা 4 মিটার হলে মেঝের ক্ষেত্রফল নির্ণয় করো। কি বলছে, ধরো এই যদি একটা ঘর হয়, এই একটা ঘর, তোমাদের ধরো চারপাশের দেয়াল, তাহলে এইটা হচ্ছে সংলগ্ন, মানে ব্যাপারটা হচ্ছে একটা আর একটার সাথে জুড়ে আছে, তাহলে ব্যাপারটা এরকম। তাহলে দুটি সংলগ্ন দেয়ালের দৈর্ঘ্য, ঠিক আছে, তাহলে এই দেয়ালটার যেটা দৈর্ঘ্য, তাহলে এইটার সেটা হচ্ছে, ধরো এইটার যদি আমি এইটাকে দৈর্ঘ্য ধরি, এইটাকে দৈর্ঘ্য তাহলে ধরতে হবে, এইটাকে যদি প্রস্থ ধরি, এইটাকেই প্রস্থ ধরলাম, তাহলে এই পাশে এসে সেইটা আবার প্রস্থ হয়ে গেল, ঠিক আছে। আবার এই দৈর্ঘ্যটা তখন, অর্থাৎ তোমরা যদি মুখোমুখি এই ছবিটা এইভাবে বোঝানো যাচ্ছে না, ধরো তোমরা একটা দেয়ালের যদি দেখো, আমরা জানি এই যে দেয়ালের এই জায়গাটাকে আমরা উচ্চতা বলি, তাই তো, তাহলে এই পাশটা যদি উচ্চতা হয়, তাহলে ঘরের মেঝের কি হয়, একটা হয় দৈর্ঘ্য, একটা হয় প্রস্থ, এরকম তো, এইটা দৈর্ঘ্য, এইটা প্রস্থ, তাহলে এইটা প্রস্থ হলে ওপরেরটা প্রস্থ, তার মানে এই পাশটা হয় প্রস্থ ইন্টু উচ্চতা। আর এইটা যখন এই মাঝখানেরটা উচ্চতা হলো, মাঝখানটা আমরা উচ্চতা ধরি, তার মানে এই দেয়ালটার কি হচ্ছে, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে এর ক্ষেত্রে একটা দৈর্ঘ্য, দুটোই যখন দৈর্ঘ্য বলছে, তার মানে এর ক্ষেত্রে একটা দৈর্ঘ্য আর একটা হচ্ছে এই মেঝেটার প্রস্থ, তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কতটা হিসাব করি, তাহলে মেঝের ক্ষেত্রফল কত, 12 ইন্টু 8, ঠিক আছে, এইভাবে কিন্তু হবে, এত বর্গমিটার। তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু হয়ে গেল। এবারে এই অঙ্কগুলো সমস্ত করে আমাকে তোমরা দেখাবে, একেবারে ইজি চ্যাপ্টার, শর্ট কোশ্চেন আমি সব আলোচনা করে দিলাম, তোমরা করে আমাকে এগুলো দেখাবে। পরের দিন আমি নতুন চ্যাপ্টার শুরু করব।